আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো দেখো তো এখানে কি বলছে। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার। এখন নিউক্লিয়াসের গঠন বলতে আমরা কীরকম বুঝি, নিউক্লিয়াস কীরকম হয় দেখো তো। আমি যদি একটা নিউক্লিয়াস এঁকে দেখাই, দেখো তো ওর কি থাকে, প্রথমে মেমব্রেন থাকে। মেমব্রেন বলতে আমরা কি বুঝি, বাইরের পর্দাটা বুঝি। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন থাকতেছে, ঘন কালো একটা বস্তু থাকতেছে, এটাকে আমরা কি বলি, নিউক্লিওলাস বলি। তাহলে এই যে নিউক্লিওলাস, মেমব্রেন, তারপরে সরু সুতার মতো কিছু অংশ থাকে, এগুলোকে আমরা কি বলি, ক্রোমাটিন জালিকা বলি। আর এর ভিতরে থকথকে জেলির মতো কিছু দানাদার পদার্থ থাকে, ওগুলোকে আমরা কি বলবো, নিউক্লিওপ্লাজম বলবো। তাহলে এই যে দেখো কতগুলো অংশ মিলে তোমার নিউক্লিয়াসটা গঠিত হলো, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম, আর কি আছে, নিউক্লিয়ার রন্ধ্র আছে। এই যে জিনিসগুলা, এগুলার যদি কোনো একটা না থাকে সেক্ষেত্রে আমরা নিউক্লিয়াসটাকে কীরকম দেখতে পাবো। দেখো তো এখানে যদি আমি বলি, মনে করো মেমব্রেনটা নাই, এই জায়গায় মনে করো মেমব্রেনটা নাই, নিউক্লিওলাসটা নাই, এটা কিছু হইলো, কোনো একটা কিছু বোঝা যাচ্ছে, এটা নিউক্লিয়াসটা কি হলো, সুগঠিত অবস্থায় নাই। তাহলে এই যে একটা নিউক্লিয়াস, এটা সুগঠিত অবস্থায় কখন থাকবে, যখন ওর এই সবগুলো উপাদান থাকবে। এই সবগুলো উপাদান আমরা কিছু কিছু কোষে একদম মানে সব থাকতে দেখি, আবার কিছু কিছু কোষে কি হয়, এগুলো হচ্ছে সবগুলো থাকে না। তাহলে কিছু উপাদান থাকা না থাকার উপর ভিত্তি করে, অর্থাৎ নিউক্লিয়াসের সুগঠনের উপর ভিত্তি করে আমরা কোষকে হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষকে আমরা আবার প্রোক্যারিওটিক সেলও বলতে পারি, আদি কোষ বা প্রোক্যারিওটিক। এখন প্রোক্যারিওটিক যে সেলটা, ওখানে কি হয়, তোমার নিউক্লিয়াসে এই জিনিসগুলো থাকে না। তোমার নিউক্লিয়াসে এখানে হচ্ছে মেমব্রেনটা থাকবে না, নিউক্লিওলাস থাকবে না, নিউক্লিয় যে বস্তুগুলো এগুলো সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে। তাহলে এই যে প্রোক্যারিওটিক যে জীবটা বা প্রোক্যারিওটিক জীবের ক্ষেত্রে এই যে বৈশিষ্ট্যটা, এটা আমরা কিভাবে মনে রাখতে পারি দেখো তো। এই যে ওর নামের শুরুতে দেখো প্রো আছে, প্রো দিয়ে কি মনে রাখবা, প্রতিবন্ধী মার্কা নিউক্লিয়াস, ওর নিউক্লিয়াসটা হবে প্রতিবন্ধী মার্কা। তাহলে এই যে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা কি দেখব, নিউক্লিয়াস সুগঠিত নয়। আর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখব নিউক্লিয়াসটা সুগঠিত। তাহলে এই যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কয়টা পাইলাম আমরা, আদিকোষ আর প্রকৃত কোষ বা প্রোক্যারিওটিক সেল বা ইউক্যারিওটিক সেল, এই দুইটা জিনিস আমরা পাইলাম। তাহলে এখানে আমরা কি দেখাবো, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ হচ্ছে আমাদের দুই প্রকার, আদিকোষ, প্রকৃত কোষ। এবার প্রাককেন্দ্রিক কোষের ক্ষেত্রে, প্রাককেন্দ্রিক কোষ কি জিনিস, একটু আগে আমি প্রোক্যারিওটা যেটা বলছি, যে কথাটা বললাম, আদিকোষ যে কথাটা বললাম, প্রাককেন্দ্রিক কোষও হচ্ছে সেই একই কথা। তাহলে এই তিনটা ওয়ার্ডের একটাও যদি তুমি শুনতে পাও, তাহলে কি বুঝবা, ওই যে নিউক্লিয়াস যে সুগঠিত নয় ওই কথাটা বুঝাইছে। প্রাককেন্দ্রিক কোষ, প্রোক্যারিওটিক সেল অথবা আদিকোষ, এই তিনটাই হচ্ছে একই কনসেপ্ট। প্রাককেন্দ্রিক কোষ দেখে এই জায়গায় আবার ডরায় যাও না। এবার প্রাককেন্দ্রিক কোষের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাই দেখো তো। ক্রোমোজোমে ডিএনএ থাকে, হ্যাঁ ক্রোমোজোমে আমরা ডিএনএ থাকতে দেখি। তারপরে নিউক্লিয়াস সুগঠিত, হ্যাঁ এতক্ষণ কি আলোচনা করলাম যে নিউক্লিয়াস সুগঠিত থাকবে না, প্রতিবন্ধী মার্কা থাকবে। তাহলে নিউক্লিয়াস সুগঠিত, এই অপশনটা তো জীবনে হবে না। রাইবোজোম থাকে, হ্যাঁ প্রাককেন্দ্রিক কোষে আমরা রাইবোজোম থাকতে দেখি। তাহলে অপশন কি সঠিক হইলো আমাদের, 1 আর 3 নাম্বারটা। তাহলে 1 আর 3 নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। প্রাককেন্দ্রিক কোষের ক্ষেত্রে আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। এরপরে চলো, আদি কোষে, আদি প্রকৃতির কোষে কোনটি থাকে। আদি প্রকৃতির কোষ বলতে হচ্ছে এই প্রাককেন্দ্রিক কোষটাকেই বুঝাইছে। কোনটা থাকে দেখো তো, এখানে এই যে একটু আগের অপশনটা আমরা কি দেখলাম, রাইবোজোম থাকে, এই কথাটাই হচ্ছে এখানে। কোনটি থাকে, রাইবোজোম শুধুমাত্র থাকে, আর কিছু থাকবে না। কি জন্য কিছু থাকবে না, আমরা জানি আদি কোষে এরকম কথা বলা ছিল যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলা কোনোটা না থাকলেও শুধুমাত্র রাইবোজোমের উপস্থিতি দেখা যায়, এরকম ছিল কথাটা। তাহলে কোনটি থাকবে, শুধুমাত্র রাইবোজোম থাকবে। মাইটোকন্ড্রিয়া, তারপর লাইসোজোম, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই সবগুলো তো আমাদের সাইটোপ্লাজমের অন্যান্য অঙ্গাণু, এগুলো হচ্ছে থাকে না, মানে থাকলেও মানে কিছু কিছু থাকলেও হয়, মানে না থাকলেও মানে থাকেই না বলতে গেলে, কিন্তু রাইবোজোমটা মাস্ট থাকবেই। তাহলে কোনটি থাকে বললে আমরা কি বলবো, রাইবোজোমটা থাকে। এরপরে ব্যাকটেরিয়াতে কোন অঙ্গাণুটি উপস্থিত। এখন তোমাকে হচ্ছে এখানে কি জিজ্ঞেস করছে, এতক্ষণ তোমার আদিকোষ জিজ্ঞেস করতেছিল, আদিকোষ, প্রাককেন্দ্রিক কোষ, কিন্তু ওই একই কথাই এখন ঘুরায় জিজ্ঞেস করছে যে ব্যাকটেরিয়াতে কোন অঙ্গাণুটা উপস্থিত। এখন ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী একটা জীব বা ওই যে প্রোক্যারিওটিক একটা সেলের উদাহরণ। তাহলে দেখো তো এই জায়গায় ব্যাকটেরিয়াতে কোনটি উপস্থিত থাকে, একই কথাই বলছে, মানে একটু ঘুরায় বলছে। আদি প্রকৃতি কোষে কোনটি থাকে, রাইবোজোম থাকে। ব্যাকটেরিয়াতে তাহলে কোনটা থাকবে, অবশ্যই রাইবোজোম থাকবে। একটু ঘুরায় প্রশ্নটা করছে, দেখো কনসেপ্ট কিন্তু একই। প্রকৃত কোষ, আদি প্রকৃতির কোষে কি ছিল, রাইবোজোম ছিল। তাহলে দেখো আদি প্রকৃতির কোষেও কি থাকে, রাইবোজোম থাকে, ব্যাকটেরিয়াতেও রাইবোজোম থাকে। ব্যাকটেরিয়ার কারণ হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে আদি প্রকৃতির একটা কোষ। এরপরে প্রোক্যারিওটিক জীব কোনটি, প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদিকোষী। ব্যাকটেরিয়া যে কথা বলছে ওই একই জিনিস।
তারপরে হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয় বলাও একই জিনিস। তাহলে প্রোক্যারিওটিক জীব কোনটা? চলো আমরা যদি এখানে দেখি, এই যে ব্যাকটেরিয়াকে যেহেতু আমরা প্রোক্যারিওটিক জীবের অন্তর্ভুক্ত করছিলাম, আর এখানে ব্যাকটেরিয়া আর নীলাভ সবুজ শৈবাল যেটা, অর্থাৎ ও হচ্ছে সবুজ একটা শৈবাল, কিন্তু ওতে তুমি হচ্ছে নীল রঙের আরেকটা ভাব দেখতে পাবে, নীল রঙের একটু শেড থাকে। তাহলে নীলাভ সবুজ শৈবাল, যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে তোমার নস্টক, নস্টককেও আমরা হচ্ছে প্রোক্যারিওটিক জীবের অন্তর্ভুক্ত করতে পারি, কারণ ওরা দুইজনেই হচ্ছে আমাদের মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। মনেরা রাজ্যের জীবরা হচ্ছে তোমার প্রোক্যারিওটিক। সুপার কিংডম 1 যেটা ছিল আমাদের প্রোক্যারিওটা, সেখানে শুধুমাত্র একটাই রাজ্য ছিল, মনেরা রাজ্য। তাহলে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীব ছিল কোনটা কোনটা? আমাদের ব্যাকটেরিয়া আর নস্টক, বা যেটাকে আমরা বলি নীলাভ সবুজ শৈবাল। আর মাশরুম, ডায়াটম আর নিটাম যেটা, এগুলো হচ্ছে তোমার নিউক্লিয়াস সুগঠিত থাকে, ওদেরকে আমরা প্রোক্যারিওটিক জীবের অন্তর্ভুক্ত করব না। এখন লোই আর সিকেভিচ কোষের সংজ্ঞাটি কত সালে দিছিল? এখন লোই আর সিকেভিচকে কিসের সংজ্ঞা, কি সাল? আমি যদি তোমাদেরকে বলি, লোই আর সিকেভিচ হচ্ছে দুইজন বিজ্ঞানীর নাম। তারা কি করছে, কোষ কি এটা নিয়ে হচ্ছে একটা সংজ্ঞা দিছে। সংজ্ঞাটা ছিল এরকম: বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে, এরূপ সত্তাকে কোষ বলে। ওনারা হচ্ছে এই সংজ্ঞাটা দিছিল। যে সংজ্ঞাটা এই যে তুমি দেখতেই পারতেছো, লোই আর সিকেভিচ কত সালে দিছে দেখো তো? 1969 সালে। 1969 সালে কোন সংজ্ঞাটা দিছে? এই যে আমি একটু আগে তোমাকে যেটা বললাম, বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত, এইখান থেকে শুরু করবা। বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে, এরূপ সত্তাকে আমরা কি বলবো? কোষ বলবো। কত সালে দিছে? 1969 সালে। 1969 সালে। পুং ও স্ত্রী জননকোষের মিলনের ফলে কোনটি সৃষ্টি হয়? পুং ও স্ত্রী জননকোষের মিলনের ফলে তৈরি হয় হচ্ছে তোমার জাইগোট। একটা পুং গ্যামেট আর একটা স্ত্রী গ্যামেট যখন মিলিত হবে, এই প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে নিষেক। দেখো, এই প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে নিষেক। প্রক্রিয়াটা হচ্ছে নিষেক, কিন্তু তৈরি হয় হচ্ছে তোমার জাইগোট। জাইগোট বা ভ্রূণ, যেটা কোথায় থাকে? উন্নত জীবদের ক্ষেত্রে যদি আমরা বলি, সেটা হচ্ছে অমরার ভিতরে অবস্থান করে। তাহলে এই যে বাকি যে অপশনগুলো, ওগুলা হচ্ছে আমাদের নিষেকের বা জননকোষের মিলনের ফলে সৃষ্টি হয় না। সৃষ্টি হয় কোনটা? প্রথম যে দুইটা কোষ তৈরি হয়, মানে বাবা থেকে একটা ক্রোমোজোম আসে, মা থেকে এক সেট ক্রোমোজোম আসে, ওই দুইটা মিলিত হয়ে প্রথম যে কোষটা, ওই কোষটাকে বা দুইটা যে কোষ থাকে, ওই কোষ দুইটাকে আমরা কি বলবো? জাইগোট বলবো। জাইগোট পরবর্তীতে বিভাজিত হয়ে তোমার পূর্ণাঙ্গ একটা জীবদেহ তৈরি করে। তাহলে আমরা এইখানে টাইপের ভিতরে যে এমসিকিউগুলো ছিল, এগুলা সমাধান করলাম। এই এমসিকিউগুলার সঠিক উত্তর ছাড়াও বাকি যে 3টা অপশন ছিল, ওই 3টা অপশন সম্বন্ধেও আমরা আরেকটু নলেজ গ্যাদার করার চেষ্টা করছি, কারণ প্রশ্নটা যদি আরেকটু ঘুরায় পেঁচায় করার চেষ্টা করে, তাহলে যাতে তুমি অ্যান্সারটা করতে পারো। আশা করি এই পর্বটা তোমাদের জন্য উপকারে আসবে, অথবা তুমি পড়াটা আরেকটু সহজে বুঝতে পারবা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।